তৃণমূলের সাংসদরা যেভাবে বিজেপিতে যোগদান করছেন তা নিয়ে বিজেপির নিচুতলা কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, যে তৃণমূল তাদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের জন্য ঘর ছাড়তে হয়েছে, বহু প্রাণ গিয়েছে, সেই তৃণমূলের সাংসদদের কেন বিজেপি তাদের দলে নিচ্ছে, এই নিয়ে তাদের ক্ষোভ বা তাদের অসন্তোষ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এই নিচুতলার কর্মীদের তাদের যদি একটু ভেবে দেখার সময় হয় যে কেন বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা দিল্লিতে তাদের সরকার গড়েছেন তারা এই সাংসদদের দলে নিচ্ছেন বা তাদের সমর্থন চাইছেন, তাহলে তাদের এই ক্ষোভ বা অসন্তোষ কিছুটা হলেও লাঘব হবে বা থাকবে না, এটা ধরে নেওয়া যেতে পারে। এর পিছনে রয়েছে একটা সংশোধনী বিল। পার্লামেন্ট অর্থাৎ এই সংবিধানের সংশোধনী বিলের জন্য পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট একটা বিল আনতে হবে। বিজেপির এখন সবথেকে বড় দুটো বিল তাদের লক্ষ্য, একটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আর আরেকটা হচ্ছে পার্লামেন্ট সিট ডিলিমিটেশন, অর্থাৎ আসন পুনর্বিন্যাস পার্লামেন্টে, একই সঙ্গে এক দেশ এক ভোট, অর্থাৎ রাজ্যসভা, বিধানসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব একসাথে ভোট হবে। আর তার সঙ্গে যে বিলটি সবথেকে বেশি বিজেপি চাইছে সেটা হচ্ছে যে আসন পুনর্বিন্যাস। সরকার পক্ষের দাবি যে 2000 সালে এই অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল কিন্তু কোনো আসন পুনর্বিন্যাস হয়নি, অর্থাৎ 543টা যে আসন লোকসভা, সেই 543টা লোকসভার আসনই রয়ে গেছে। এই মুহূর্তে 2026-এ বিজেপি চাইছে যে এই লোকসভা এবং রাজ্যসভার আসন সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। যদি এই আসন পুনর্বিন্যাস হয় তাহলে সবথেকে বেশি লাভবান হবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, যেমন ইউপি, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, গুজরাট। এখানে প্রচুর পরিমাণে আসন লোকসভা এবং রাজ্যসভার আসন বাড়বে। অন্যদিকে দক্ষিণের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিতে আসন সংখ্যা কমার সম্ভাবনা আছে বলে দক্ষিণের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের দাবি এটা। তারা মনে করছে যে এই বিল এনে বিজেপি নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। আসন পুনর্বিন্যাস যদি হয় তাহলে লোকসভা আসন 750 থেকে 850 পর্যন্ত হতে পারে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিজেপি শাসিত এই যে ইউপি, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, এই যে রাজ্যগুলি রয়েছে ব্যাপক হারে সেখানটায় আসন সংখ্যা বাড়বে। কারণ এই আসন সংখ্যা যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে হবে বলে সংশোধনী বিলে বা এই অ্যামেন্ডমেন্ট বিলে বলা আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে দক্ষিণের রাজ্যগুলি অনেক এগিয়ে, তাই তাদের আসন সংখ্যা তুলনামূলকভাবে কমতে পারে। অন্যদিকে গোবলয় অর্থাৎ উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার বা মহারাষ্ট্র বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে সেই রাজ্যে কিন্তু জনসংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে, সেই কারণে সেখানেও তাদের আসন সংখ্যা বাড়বে। ফলে বিজেপির মূল লক্ষ্য কিন্তু এই আসন সংখ্যার পুনর্বিন্যাস। সেটা করতে গেলে, এই অ্যামেন্ড বিল আনতে গেলে নিদেন পক্ষে এনডিএ জোট অর্থাৎ বিজেপির পক্ষে যারা রয়েছেন সেই লোকসংখ্যা পার্লামেন্টে অর্থাৎ লোকসভায় লাগবে 363 জন, অন্যদিকে রাজ্যসভায় লাগবে 153 জন। এই মুহূর্তে বিজেপির যে এনডিএ যে জোট, সেই জোটে সদস্য সংখ্যা হচ্ছে 318 জন, অর্থাৎ 45 জন কম আছে। অন্যদিকে রাজ্যসভায় 142 জন আছে, কম রয়েছে 11 জন। মোট 66 জন
সাংসদ বিজেপির এখনও কম রয়েছে এই অ্যামেন্ডমেন্ট বিল পাশ করানোর জন্য। এই ৪৫ এবং ১১ মোট ৬৬ জন সাংসদ যদি জোগাড় করতে হয়, তাহলে হয় বিপক্ষ দলের যারা রয়েছে, বিরোধী দল যারা রয়েছে তাদের সমর্থন লাগবে, আর নয়তো বিরোধীদের থেকে যে কোনো মূল্যে তাদেরকে বিজেপিতে জয়েন করাতে হবে। ইতিমধ্যেই তৃণমূল থেকে বেশ কয়েকজন সাংসদ তারা এনসিপিআই বলে একটি দলে যোগদান করেছেন, যার সংখ্যা প্রায় ২২ জন। অন্যদিকে রাজ্যসভা ইতিমধ্যেই ৩ জন বিজেপিতে যোগদান করেছেন। আরও একজন কোয়েল মল্লিক, তিনি গতকালই রাজ্যসভা সাংসদ থেকে তিনি পদত্যাগ করেছেন। ধরেই নেওয়া হচ্ছে যে কোয়েল মল্লিক তিনি নিজেও বিজেপিতে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে বিজেপি রাজ্যসভার সাংসদ দাঁড়াবে বেড়ে গিয়ে ৪। অন্যদিকে লোকসভায় যদি তৃণমূলের ২২ জন সাংসদ পরোক্ষভাবে এনসিপিআই এর হয়ে এনডিএতে যোগ দেয় বা এনডিএকে সাপোর্ট করে, তাহলে বিজেপির মোট যে সাংসদ সংখ্যা সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে সব মিলিয়ে, যে ৬৩ জন কম রয়েছে ২২ আর ৪ ২৬, অর্থাৎ এখনও ৩৭ জন সাংসদ বিজেপির কম রয়েছে এই অ্যামেন্ডমেন্ট বিল আনার জন্য। এই অ্যামেন্ডমেন্ট বিল আনতে না পারলে, এপ্রিল মাসে তারা আনার চেষ্টা করেছিল, কিন্তু 2/3 মেজরিটি লাগবে, মোট আসন যা তার 2/3 মেজরিটি লাগবে, সেই কারণে বিজেপি হেরে যায়, সে বিল আনতে পারেনি। 2026-এ যেন তেন প্রকারেণ বিজেপি চাইছে যে অ্যামেন্ডমেন্ট বিল আনবে এবং এই সংসদ যারা রয়েছেন তারা তাদের সমর্থন নিয়ে তারা এই বিল পাশ করাবেন। রাষ্ট্রপতি সেই বিলে সই করলেই এই বিল বা অ্যামেন্ডমেন্ট বিল লাগু হবে। আর যদি একবার বিজেপি এটা করে নিতে পারে, তাহলে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক তারা মনে করছেন বিজেপি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। কারণ যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখা যাচ্ছে যে আসন সংখ্যা বাড়বে আর দক্ষিণে কমবে, সেক্ষেত্রে বিজেপি বিরাট লাভবান হবে। যদি নিদেন পক্ষে ১৫০ সিটও ১৫০ আসনও যদি বাড়ানো যায়, তাহলেও বিজেপির পক্ষে একেবারে ১৬ কলা পূর্ণ হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আর এটা মাথায় রেখে বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক তারা নানা কৌশলে, নানাভাবে, নানা ছকে অন্য দলের সাংসদদের হয় নিজেদের দিকে নিয়ে আসছেন, নিজেদের দলে নিয়ে আসছেন, আর নয়তো তাদের সমর্থন পাওয়ার জন্য ভিন্ন একটা উপায় তারা তৈরি করেছেন। এনসিপিআই যে দল, সেই দলের মধ্যে নানা দলের সাংসদরা যদি যোগ দেয়, তাহলে বিজেপির পক্ষে অনেক সুবিধা হবে, সহজ হবে এই বিলটাকে পাশ করানো। এইটা বিজেপির নিচুতলার যারা কর্মী রয়েছেন, যারা প্রাণপাত দিয়ে পরিশ্রম করেছেন, তৃণমূলের এই অত্যাচার সহ্য করেছেন মুখ বুজে, তারা সহ্য করতে করতে না পারলেও এই অ্যামেন্ডমেন্ট বিল পাশ করানো পর্যন্ত তাদের দাঁতে দাঁত চেপে বিজেপির এই যে কৌশল, সেই কৌশলকে তাদের মেনে নিতে হবে। বা যদি বলা হয় যে খুব ঠান্ডা মাথায় তারা যদি দীর্ঘমেয়াদী বিজেপির শাসন ক্ষমতা দেখতে চায় ভারতবর্ষকে, তাহলে তাদেরকে মেনে নিতে হবে যে শীর্ষ নেতৃত্বের এই কৌশল। 20টা রাজ্যে বিজেপি তারা শাসন করছেন, কোথাও সরাসরি বিজেপি সরকার করেছে, কোথাও বা এনডিএ জোটের মাধ্যমে তারা রাজ্য চালাচ্ছে। নিদেন পক্ষে 15টা রাজ্যের দরকার শাসন ক্ষমতা, সেখানে বিজেপি 20টারও বেশি রাজ্যে তারা শাসন চালাচ্ছেন। ফলে বিজেপির এই অ্যামেন্ডমেন্ট বিল শুধুমাত্র সাংসদ কম থাকার কারণে আটকে আছে, এবং যে কারণে তাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি। বিজেপির নিচুতলা কর্মীদের এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, কারণ তাদের সামনে পরিষ্কার এজেন্ডা হিন্দু রাষ্ট্র তৈরি করা এবং
এক দেশ এক ভোট চালু করা। যদি এক দেশ এক ভোট এবং একই সঙ্গে এই আসন পুনর্বিন্যাসে দুটো বিলকে তারা পাশ করাতে পারে, অ্যামেন্ডমেন্ট বিল এনে, তাহলে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। হিন্দু রাষ্ট্র তৈরি করতে বা হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে তাদের কোনো বেগ পেতে হবে না, কারণ মেজরিটি তাদের পক্ষে থাকবে। আর এই দীর্ঘমেয়াদী ফল পাওয়ার জন্য সাময়িকভাবে কিছুটা হলেও তাদের এই কষ্ট বা তাদের এই দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করতে হবে রাজ্যের পশ্চিমবঙ্গের বাংলার যারা বিজেপি কর্মী আছে তাদের। বাংলার এই কর্মীদের তাদের যে কষ্ট বা তাদের যে ক্ষোভ, এটা নিশ্চিতভাবে অমূলক নয় বা তারা এটা দাবি করে। কারণ যে অত্যাচার তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে বিজেপি কর্মীদের ওপরে চালিয়েছে, বিশেষ করে 2021-এর লোক বিধানসভা আসনে জেতার পর, সেটা কোনো সভ্য সমাজে হয় না। মানবাধিকার লঙ্ঘন তো ছেড়ে দিন, মানবতাটুকু অবধি দেখায়নি এই বিজেপি কর্মীদের সমর্থকদের প্রতি। ফলে তাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক, তাদের অসন্তোষ হওয়া স্বাভাবিক, কিন্তু দূরের যে লাভ, ভবিষ্যতের যে লাভ, তাদের দীর্ঘমেয়াদী তাদের শাসন ক্ষমতা হাতে রাখার জন্য এতটুকু তাদেরকে সহ্য করতেই হবে। আর অ্যামেন্ডমেন্ট বিল যদি না আনতে পারে, তাহলে 2029 যে লোকসভা ভোট, সেই ভোটে বিজেপির ফলাফল কী হবে, লোকসভা ভোটের ফলাফল কী হবে, সেটা কিন্তু যথেষ্ট চিন্তায় ফেলেছেন বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক শীর্ষ নেতৃত্বকে। আরএসএস তারাও জানে যে যদি এই অ্যামেন্ডমেন্ট বিল না আনা যায়, তাহলে তাদের যে স্বপ্ন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা, সেটা বিষ বাউ জলে পড়ে যাবে। তাই দাঁতে দাঁত চেপে এই কৌশলকেও তারাও সাপোর্ট করছেন এবং তারা চাইছে যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছেন, যেখানটায় বা বহু লড়াইয়ের পর বিজেপি ক্ষমতায় এসছে, সেই রাজ্যগুলির যারা বিজেপি কর্মী রয়েছে তারা যেন তাদেরকে সমর্থন করে, সাপোর্ট করে। আর যদি দেখা যায় যে এই অ্যামেন্ডমেন্ট বিল এত কিছুর পরেও আটকে যায় শুধুমাত্র এই সাংসদ কম থাকার কারণে, তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় আছে। কারণ 2027-এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন এবং 2029-এ লোকসভা নির্বাচন। আর এই দুটো বড় ভোটের আগে বিজেপিকে এই অ্যামেন্ডমেন্ট বিল পাশ করাতেই হবে, যেন তেরো প্রকার ছলে বলে কৌশলে সাম দাম দণ্ডভেদ যেভাবেই হোক তাদেরকে এই অ্যামেন্ডমেন্ট বিল পাশ করাতেই হবে। ফলে বাংলার যারা বিজেপি কর্মী আছে তাদেরকে আপাতত তাদের যে ক্ষোভ, তাদের যে অসন্তোষ, সেটা ভুলে গিয়ে দিল্লির মসনদ কিভাবে রাখা যায়, এই অ্যামেন্ডমেন্ট বিল কিভাবে পাশ করানো যায়, সেদিকেই নজর দেওয়া উচিত।